শিক্ষার্থী বন্ধুরা সবাইকে স্বাগত 10 মিনিট স্কুল আজকের ক্লাসে। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকে আমরা পড়ব নগদ প্রবাহ বিবরণী অধ্যায়টি এবং আজকে যে বিষয় আলোচনা করা হবে সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, অর্থাৎ প্রতিটি অঙ্ক করতে গেলেই কিন্তু আমাদের এটি দরকার পড়বে। তা হচ্ছে নগদ প্রবাহ বিবরণীর ছক। এছাড়া এই নগদ প্রবাহ বিবরণী কিভাবে প্রস্তুত করা হবে এবং এর পদক্ষেপ ও কৌশল সমূহ সম্পর্কে আজকে আলোচনা করা হবে। নগদ প্রবাহ বলতে কোনো হিসাবকালের মধ্যে একটি প্রতিষ্ঠানে মোট নগদ আগমন এবং মোট নগদ নির্গমনকে বোঝায় থাকে। অর্থাৎ কোনো প্রতিষ্ঠানে একটা নির্দিষ্ট সময়ে নগদ অর্থের কি পরিমাণ আগমন ঘটছে এবং নগদ অর্থের নির্গমন ঘটছে তা দেখিয়ে যে বিবরণী তৈরি করা হয় তাকেই নগদ প্রবাহ বিবরণী বলা হয়ে থাকে। নগদ প্রবাহ বিবরণীর প্রধান উদ্দেশ্যই থাকে একটি প্রতিষ্ঠানে বিনিয়োগকারী, পাওনাদার এবং অন্যান্য যে পক্ষসমূহ রয়েছে তাদেরকে একটি নির্দিষ্ট সময়ে নগদ প্রাপ্তি ও নগদ প্রদান সংক্রান্ত তথ্য জানানো। এখানে একটি নগদ প্রবাহ বিবরণীর নমুনা ছক দেয়া রয়েছে। সাধারণত 3 ধরনের ব্যবসায়িক কার্যাবলী, সেটি হচ্ছে পরিচালন, বিনিয়োগ এবং অর্থ সংস্থান সংক্রান্ত কার্যাবলী নিয়েই নগদ প্রবাহ বিবরণীর সাধারণ ছক গঠিত হয়ে থাকে। নগদ প্রবাহ বিবরণীর ছক তৈরি করার সময় প্রথমে আমাদের খাতার মাঝ বরাবর কোন কোম্পানির নগদ প্রবাহ বিবরণী প্রস্তুত করা হচ্ছে তা লিখতে হবে। লিখার পর যেহেতু নগদ প্রবাহ বিবরণী প্রস্তুত করা হচ্ছে সেটি লিখতে হবে। এরপর কোন সালের কত তারিখে তা লিখে সমাপ্ত বছরের জন্য লিখতে হবে এবং হাতের বাঁ সাইডে নগদের উৎস সমূহ লিখতে হবে, অর্থাৎ কোথা থেকে নগদের আগমন ঘটছে এবং নির্গমন ঘটছে তা লিখতে হবে। এছাড়া হাতের ডান সাইডের কলাম দুটোতে টাকার পরিমাণ লিখতে হবে। প্রথমেই দেখা যাচ্ছে ব্যবসায়ের পরিচালন সংক্রান্ত কার্যক্রম থেকে নগদ প্রবাহ লেখা হয়েছে। এখানে নগদ আন্তঃপ্রবাহের ও বহির্প্রবাহের প্রত্যেকটা আইটেম পৃথকভাবে বসাতে হবে, অর্থাৎ আলাদাভাবে দেখাতে হবে কি পরিমাণ নগদ আগমন ঘটছে এবং কি পরিমাণ নগদ টাকা ব্যয় করা হচ্ছে। পরিচালন কার্যক্রম থেকে নগদ প্রবাহ এই অংশটাতে ব্যবসায়ের দৈনন্দিন পরিচালন কার্যক্রম থেকে নগদ প্রবাহ প্রদর্শন করা হয়ে থাকে। আয় বিবরণীর নগদ লেনদেনগুলো এই খাতে দেখানো হয়। প্রতিষ্ঠানের মুখ্য এবং স্বাভাবিক কার্যকলাপ থেকে কি পরিমাণ নগদ অর্থের প্রবাহ ঘটছে এই অংশে দেখানো হয়ে থাকে। এখানে নগদ আন্তঃপ্রবাহ বলতে নগদ আগমনকে বোঝানো হয়েছে। পরিচালন সংক্রান্ত কার্যক্রমে নগদ আগমন কোনগুলো সেগুলো আমরা পূর্বের ক্লাসে আলোচনা করে এসেছি। এর কিছু উদাহরণ হচ্ছে পণ্য বিক্রয় করে প্রতিষ্ঠানে নগদ প্রাপ্তি ঘটলে কিংবা সেবা প্রদান করে প্রতিষ্ঠানে নগদ প্রাপ্তি ঘটলে। এছাড়া রয়্যালটি, ফিস, কমিশন, অন্যান্য খাত থেকে নগদ প্রাপ্তি ঘটলে, বীমা কোম্পানির নিকট বীমা দাবির বিপক্ষে যদি নগদ প্রাপ্তি ঘটে থাকে সেটিও পরিচালন সংক্রান্ত নগদ আন্তঃপ্রবাহের উদাহরণ। এছাড়া সুদ ও লভ্যাংশ প্রাপ্তি এবং অন্যান্য খাত থেকে রাজস্ব প্রাপ্তি হলে সেটিও নগদ আন্তঃপ্রবাহের মধ্যে পড়বে। এখন আমরা দেখব এই নগদ আন্তঃপ্রবাহের টাকাগুলো নগদ বহিঃপ্রবাহে অর্থাৎ কোন কোন খাতে ব্যয় করা হয়ে থাকে। ব্যবসায় পরিচালন সংক্রান্ত কার্যক্রম থেকে নগদ নির্গমন কোথায় করা হয়ে থাকে তা আমরা পূর্বের ক্লাসে ডিটেইলস আলোচনা করে এসেছি। এর কিছু উদাহরণ হচ্ছে সরবরাহকারীকে মালের জন্য কিংবা সেবা প্রদানকারীকে সেবা প্রদানের বিনিময়ে নগদ পরিশোধ করা, কর্মচারীদেরকে নগদ প্রদান করা, এছাড়া বেতন, বোনাস, অন্যান্য ভাতাদি ইত্যাদি প্রদানের মাধ্যমেও প্রতিষ্ঠান থেকে টাকা চলে যায়। বীমা প্রিমিয়ামের জন্য নগদ প্রদান, বিনিয়োগ এবং অর্থসংস্থান কার্যাবলীর আওতা ছাড়াও নগদ আয়কর প্রদান করা হলে সেটি ব্যবসা পরিচালন সংক্রান্ত নগদ বহিঃপ্রবাহের মধ্যে পড়বে। এরপরে সবগুলো হিসাব নিকাশ যোগ বিয়োগ করার পর মোট অ্যামাউন্টটুকু পরিচালন সংক্রান্ত কার্যক্রম থেকে নিট নগদ প্রবাহ বা ব্যবহার লিখে বসাতে হবে। এখন এর বাকি ছকটুকু সম্পর্কে আলোচনা করা হচ্ছে। এরপরে আসে বিনিয়োগ সংক্রান্ত কার্যক্রম থেকে নগদ প্রবাহ। নগদ প্রবাহ বিবরণীর বিনিয়োগ সংক্রান্ত কার্যক্রমের এই অংশে স্থায়ী সম্পদ নগদে ক্রয় এবং স্থায়ী সম্পদ যদি নগদে বিক্রয় করা হয়ে থাকে, এছাড়া অন্য প্রতিষ্ঠানের শেয়ার বা ঋণপত্র ক্রয় বিক্রয়
ইত্যাদি হিসাব দেখানো হয়ে থাকে, কিংবা ঋণ প্রদান করা হচ্ছে কিংবা ঋণ আদায় যদি হয়ে থাকে তাহলে বিনিয়োগ সংক্রান্ত কার্যক্রম হতে নগদ প্রবাহতে আসবে। স্থায়ী সম্পদ বিক্রয় করলে বিনিয়োগকৃত শেয়ার বা ঋণপত্র বিক্রয় এবং ঋণের টাকা আদায় করলে নগদ আন্তঃপ্রবাহ হয়, যা নগদ প্রবাহ বিবরণীতে যোগ করে দেখানো হয়ে থাকে। এছাড়া যদি স্থায়ী সম্পদ প্রতিষ্ঠানটি ক্রয় করে আনে কিংবা অন্য প্রতিষ্ঠানের শেয়ার বা ঋণপত্র ক্রয় করে এবং অন্য প্রতিষ্ঠানকে যদি ঋণ প্রদান করে থাকে তাহলে নগদ বহিঃপ্রবাহ হয়, যার ফলে প্রতিষ্ঠানের টাকার পরিমাণ কমে যায় এবং এটি নগদ প্রবাহ বিবরণীতে বিয়োগ করে দেখাতে হয়। এখানে স্থায়ী সম্পদ বলতে বোঝানো হচ্ছে কিন্তু দালান, কলকবজা, ভূমি, আসবাবপত্র, সরঞ্জাম ইত্যাদি বিষয়কে। তাহলে বিনিয়োগ সংক্রান্ত কার্যক্রম থেকে নগদ আগমন আমরা কি ভাবে পেতে পারি? একটি হচ্ছে পরিসম্পদ বা যন্ত্রপাতি এবং সরঞ্জাম, অস্পর্শনীয় সম্পত্তি কিংবা অন্যান্য দীর্ঘমেয়াদী সম্পত্তি বিক্রয় করে নগদ গ্রহণ করলে অন্য প্রতিষ্ঠানে বিনিয়োগকৃত শেয়ার বা ঋণপত্র বিক্রয় এবং যৌথ উদ্যোগে বিক্রয়ে প্রাপ্ত নগদ অর্থ, ঋণ বা অগ্রিমের আসল অর্থ আদায় ইত্যাদি বিষয়ের মাধ্যমে বিনিয়োগ সংক্রান্ত কার্যক্রম থেকে নগদ আন্তঃপ্রবাহ হতে পারে। এছাড়া বিনিয়োগ সংক্রান্ত কার্যক্রম থেকে নগদ নির্গমন কি উপায় হতে পারে? একটি হচ্ছে পরিসম্পদ, যন্ত্রপাতি এবং সরঞ্জাম, অস্পর্শনীয় সম্পত্তি এবং অন্যান্য দীর্ঘমেয়াদী সম্পদ অর্জন করতে নগদ পরিশোধ করতে হয় বা নগদ বহিঃপ্রবাহ হয়ে থাকে। অন্য প্রতিষ্ঠানে শেয়ার বা ঋণপত্র অর্জন করার জন্য নগদ প্রদান এবং যৌথ উদ্যোগে ক্রয়ে নগদ প্রদান, ঋণ গ্রহণকারীকে ঋণ প্রদান করা হলেও সেটি বিনিয়োগ সংক্রান্ত কার্যক্রম হতে বহিঃপ্রবাহের একটি চিত্র। এরপরে বিনিয়োগ সংক্রান্ত কার্যক্রম থেকে নগদ আন্তঃপ্রবাহ এবং বহিঃপ্রবাহ যোগ বিয়োগ করার পর বিনিয়োগ সংক্রান্ত কার্যক্রম থেকে নিট নগদ প্রবাহ বের হবে এবং এই নিট নগদ প্রবাহের পরিমাণ টাকার ঘরে লিখতে হবে। এবং সর্বশেষ ধাপটি হচ্ছে অর্থ সংস্থান কার্যক্রম থেকে নিট নগদ প্রবাহ। নগদ প্রবাহ বিবরণীর এই অংশে নগদে শেয়ার ইস্যু, বন্ড বা ঋণপত্র ইস্যু এবং বন্ড, অগ্রাধিকার শেয়ার প্রত্যর্পণ ও লভ্যাংশ প্রদান দেখানো হয়ে থাকে। নগদে শেয়ার ইস্যু, বন্ড ইস্যুর মাধ্যমে নগদ আন্তঃপ্রবাহ হয় একটি প্রতিষ্ঠানে, যা নগদ প্রবাহ বিবরণীতে যোগ করে দেখাতে হবে। এছাড়া যদি অগ্রাধিকার শেয়ার বা বন্ড ইত্যাদি প্রত্যর্পণ এবং লভ্যাংশ প্রদান করা হয় তাহলে ওই প্রতিষ্ঠানের জন্য আমরা নগদ বহিঃপ্রবাহ হয়েছে বলে ধরে নিব এবং নগদ প্রবাহ বিবরণী তৈরি করার সময় অর্থ সংস্থান কার্যক্রমের আন্ডারে বিয়োগ করে দেখাতে হবে। তাহলে অর্থ সংস্থান কার্যকলাপের নগদ আগমন কিভাবে করতে পারে? শেয়ার ও ঋণপত্র ইস্যুলব্ধ অর্থ, এছাড়া ঋণপত্র, ঋণ, নোট, বন্ড বন্ধকি ঋণ ইস্যু ইত্যাদির মাধ্যমে স্বল্পমেয়াদী বা দীর্ঘমেয়াদী ধার থেকে নগদ প্রাপ্তি ঘটে থাকে। এছাড়া অর্থ সংস্থান সংক্রান্ত কার্যকলাপ থেকে যেসব উপায়ে নগদ নির্গমন করতে পারে, যেমন শেয়ার অর্জন করার জন্য বা পুনরায় শেয়ার ক্রয়ের জন্য প্রতিষ্ঠানের মালিককে নগদ প্রদান করা হলে, এছাড়া সুদ ব্যতীত আসল ঋণের অর্থের জন্য নগদ পরিশোধ করা হলে কিংবা আর্থিক লিজের কিস্তি প্রদান করা হলে সেটি অর্থ সংস্থান সংক্রান্ত কার্যক্রম হতে নগদ বহিঃপ্রবাহ হবে। এরপরে সকল অর্থ সংস্থান সংক্রান্ত কার্যকলাপের নগদ আগমন এবং নির্গমন যোগ বিয়োগ করার পর আমরা অর্থ সংস্থান সংক্রান্ত কার্যক্রম হতে নিট নগদ প্রবাহ লিখব। লেখার পর টাকার কলামে বসাবো। এখন আমরা পরিচালন সংক্রান্ত কার্যক্রম থেকে নগদ প্রবাহ, বিনিয়োগ সংক্রান্ত কার্যক্রম হতে নগদ প্রবাহ এবং অর্থ সংস্থান সংক্রান্ত কার্যক্রম হতে নগদ প্রবাহ যোগ বিয়োগ করব। যদি টাকার অ্যামাউন্ট প্লাসে এসে থাকে তাহলে নগদের নিট বৃদ্ধি লিখব এবং যদি টাকার অ্যামাউন্ট মাইনাসে এসে থাকে তাহলে নগদের নিট হ্রাস লিখতে হবে। লেখার পর প্রশ্নে যে প্রারম্ভিক নগদ উদ্বৃত্ত দেয়া থাকবে তা যোগ করতে হবে, অর্থাৎ নগদের নিট বৃদ্ধির পরিমাণ এবং প্রারম্ভিক নগদ উদ্বৃত্ত এ দুটোর পরিমাণ যোগ করলেই আমরা সমাপনী নগদ উদ্বৃত্ত কতটুকু আছে সে সম্পর্কে জানতে পারবো এবং ওই কোম্পানির নির্দিষ্ট বছর শেষে কি পরিমাণ সমাপনী নগদ উদ্বৃত্ত রয়েছে সে পরিমাণ খুব সহজেই বের করা সম্ভব এবং ডাবল চেক টেনে হিসাব বন্ধ করতে হবে। এতক্ষণ আমরা জেনে এসেছি নগদ প্রবাহ বিবরণীর নমুনা ছক সম্পর্কে। এখন আমরা জানবো
নগদ প্রবাহ বিবরণী প্রস্তুতের পদক্ষেপ বা কৌশল সম্পর্কে, অর্থাৎ কি কি উপায়ে অবলম্বন করে নগদ প্রবাহ বিবরণী প্রস্তুত করতে হবে। নগদ প্রবাহ বিবরণীর বিকল্প দুটি বিষয়ের উপর ভিত্তি করে প্রস্তুত করতে হয়। একটি হচ্ছে বিশদ আয় বিবরণী এবং আর্থিক অবস্থার বিবরণী দেখে, অপরটি খতিয়ান হিসাবের উদ্বৃত্ত দেখে। তবে ব্যবহারিক ক্ষেত্রে যেহেতু এটি একটি চূড়ান্ত আর্থিক বিবরণীর সাথেই প্রস্তুত করা হয় এবং প্রকাশ করা হয়, সেজন্য প্রথমত বিশদ আয় বিবরণী এবং আর্থিক অবস্থা বিবরণী দেখেই নগদ প্রবাহ বিবরণী প্রস্তুত করা হয়। নগদ প্রবাহ বিবরণী প্রস্তুতের ক্ষেত্রে দুটি পদ্ধতি অবলম্বন করতে হয়। একটি হচ্ছে প্রত্যক্ষ পদ্ধতি, অপরটি পরোক্ষ পদ্ধতি। প্রত্যক্ষ এবং পরোক্ষ উভয় পদ্ধতিতেই পরিচালন কার্যাবলী থেকে নিট নগদ প্রবাহের পরিমাণ একই ফলাফল প্রদর্শন করে। অর্থাৎ আমরা যে পদ্ধতি অবলম্বন করি না কেন, পরিচালন কার্যাবলী হতে নিট নগদ প্রবাহ সবসময় একই ফলাফল দেখাবে। তবে বাস্তব ক্ষেত্রে পরোক্ষ পদ্ধতিতে নগদ প্রবাহ বিবরণী প্রস্তুত করা অধিকাংশ প্রতিষ্ঠানই সমর্থন করে থাকে। এর দুটো কারণ রয়েছে। একটা হচ্ছে এই পদ্ধতি অনুযায়ী নগদ প্রবাহ বিবরণী প্রস্তুত করা অনেক বেশি সহজ হয়ে দাঁড়ায়, এবং আরেকটি হচ্ছে এটি ব্যবসায়িক পরিচালনগত কার্যক্রম থেকে পাওয়া নগদ প্রবাহ এবং নিট আয়ের মধ্যে পার্থক্যের বিষয় নির্ণয় করে। পরোক্ষ পদ্ধতিতে নেট ইনকামের সাথে বর্তমান বছরের সম্পদ ও দায়ের পরিবর্তন এবং অনগদ দফা সমন্বয়ের মাধ্যমে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট প্রস্তুত করা হয়। অপরদিকে প্রত্যক্ষ পদ্ধতিতে পরিচালনা কার্যাবলী থেকে নগদ নির্ণয়ের জন্য পরোক্ষ পদ্ধতির মতো নিট আয় দিয়ে শুরু করতে হয় না। প্রত্যেকটি পরিচালনা কার্যাবলী থেকে মোট নগদের আগমনকে পৃথকভাবে দেখাতে হয়। প্রত্যক্ষ বা পরোক্ষ যে পদ্ধতিতেই নগদ প্রবাহ তৈরি করা হোক না কেন, তার জন্য 4টি পদক্ষেপ গ্রহণ করতেই হবে। সেটি যে পদ্ধতিই হোক, 4 পদক্ষেপ অত্যাবশ্যক। এখন আমরা জানবো নগদ প্রবাহ বিবরণী প্রস্তুতের পদক্ষেপ বা কৌশল সম্পর্কে। প্রথম ধাপটি হচ্ছে নিট নগদ বৃদ্ধি বা হ্রাস, অর্থাৎ নগদ অর্থের পরিবর্তন সম্পর্কে। প্রারম্ভিক ও সমাপনী নগদের এর পার্থক্যই হচ্ছে নগদ অর্থের পরিবর্তন। যখন তুলনামূলক আর্থিক অবস্থার বিবরণী তৈরি করা হয়, তখন এর থেকে খুব সহজেই আমরা নগদ অর্থের পরিমাণ কতটুকু হয়েছে তা জানতে পারি, এবং নগদ অর্থের পরিবর্তন অর্থাৎ নিট নগদ বৃদ্ধি হয়েছে বা হ্রাস হয়েছে এই পরিমাণের পার্থক্যটুকু পরবর্তীতে নগদ প্রবাহ বিবরণীতে ব্যাখ্যা করা হয়ে থাকে। ধরে নিচ্ছি একটা প্রতিষ্ঠানের প্রারম্ভিক নগদ তহবিল 1 লক্ষ টাকা এবং সমাপনী নগদ তহবিল এসেছে 1,50,000 টাকা। তো আমরা নগদ বৃদ্ধি হয়েছে বা হ্রাস হয়েছে বোঝার জন্য সমাপনী নগদ তহবিল থেকে প্রারম্ভিক নগদ তহবিলের টাকার পরিমাণটুকু বাদ দিব। সমাপনী নগদ তহবিল যেহেতু 1,50,000, তাহলে সেখান থেকে প্রারম্ভিক নগদ তহবিল 1 লক্ষ টাকা বাদ দিলে বোঝা যাচ্ছে 50,000 টাকা ওই প্রতিষ্ঠানের নগদ বৃদ্ধি হয়েছে, এবং এই বৃদ্ধিটুকু 3টি উৎস থেকে হয়েছে, অর্থাৎ পরিচালন কর্মকাণ্ড থেকে নগদ প্রবাহ, বিনিয়োগ কার্যক্রম থেকে নগদ প্রবাহ, এবং আরেকটা হচ্ছে অর্থায়ন কার্যক্রম থেকে নগদ প্রবাহ। এখন আমরা নগদ প্রবাহ বিবরণীতে 3টি ধাপে এই নগদ বৃদ্ধি নির্ণয় করব, এবং নির্ণয় করার পর প্রারম্ভিক নগদ তহবিল এই 1 লক্ষ টাকা যেটা প্রশ্নে দেওয়া ছিল সেটা যোগ করব। যোগ করে আমাদের দেখতে হবে যে সমাপনী নগদ তহবিল 1,50,000 টাকা যেটা দেয়া ছিল সেই টাকাটুকু এসেছে কিনা। যদি এসে থাকে তাহলে আমরা বুঝতে পারবো আমাদের করা অঙ্কটি ঠিক হয়েছে। সুতরাং এই যে ধাপটি রয়েছে নগদ পরিবর্তন নির্ণয় বা নিট নগদ বৃদ্ধি বা হ্রাস নির্ণয়, এটি মূলত করাই হয় নিট নগদ বৃদ্ধি বা হ্রাসের পরিমাণ সমান হয়েছে কিনা তা প্রমাণ করার জন্য। এই ধাপটি নগদ প্রবাহ বিবরণীর কোনো অংশ নয়। এর পরের ধাপটি হচ্ছে পরিচালন কার্যক্রম দ্বারা নিট নগদের পরিমাণ নির্ণয়। মূলত পরিচালন কার্যক্রম থেকে নিট নগদের পরিমাণ নির্ণয় এই ধাপটা দিয়েই
নগদ প্রবাহ বিবরণী প্রস্তুত করা শুরু হয়ে থাকে। পরিচালন কার্যক্রম থেকে কিভাবে একটা নির্দিষ্ট হিসাবকালেই নগদ প্রাপ্তি ঘটতে পারে এবং কোন কোন খাতে তা নগদ প্রদান করা হয়েছে তা দেখিয়ে পরিচালন কার্যক্রম দ্বারা নিট নগদ প্রবাহ তৈরি করা হয়ে থাকে। এবং পরিচালন কর্মকাণ্ড থেকে নিট নগদ প্রবাহ দুটি পদ্ধতিতে করা যেতে পারে। একটা হচ্ছে প্রত্যক্ষ পদ্ধতি, অপরটি পরোক্ষ পদ্ধতি। যে পদ্ধতিতেই করা হোক না কেন, নিট নগদ প্রবাহের পরিমাণ সবসময় একই আসবে। এবং এই ধাপে চলতি বছরের বিশদ আয় বিবরণী ছাড়াও তুলনামূলক আর্থিক অবস্থা বিবরণী এবং পরিচালন কার্যক্রমের সাথে যে তথ্যগুলো সম্পৃক্ত রয়েছে সেগুলো বিশ্লেষণ করার প্রয়োজন পড়ে। এর পরের ধাপটি হচ্ছে বিনিয়োগ কার্যক্রম থেকে সরবরাহকৃত নিট নগদের পরিমাণ নির্ণয়। অর্থাৎ এই ধাপে বিনিয়োগ কার্যক্রম থেকে কিভাবে নগদ অর্থের আগমন ঘটে এবং কোন কোন খাতে নির্গমন ঘটে তা দেখিয়ে নিট নগদ প্রবাহ তৈরি করা হয়। বিনিয়োগ কার্যক্রমে মূলত স্থায়ী সম্পত্তি ক্রয় এবং বিক্রয় হতে নগদ প্রবাহ দেখানো হয়ে থাকে, কিন্তু এখানে স্থায়ী সম্পত্তি অর্জনে নগদ অর্থের প্রদান বেশি হয়ে থাকে। তুলনামূলকভাবে স্থায়ী সম্পত্তি যদি বিক্রি করা হয় সেখান থেকে প্রাপ্তি কম হয়ে থাকে। এজন্য এই ধাপটিতে নিট নগদ অর্থের হ্রাস বেশি হয়ে থাকে। বিনিয়োগ কর্মকাণ্ড থেকে নিট নগদ প্রবাহ নির্ণয়ের জন্য সব সময় প্রত্যক্ষ পদ্ধতি ব্যবহার করা হয়, এখানে কোনো পরোক্ষ পদ্ধতি ব্যবহার করা হয় না। এবং সর্বশেষ ধাপটি হচ্ছে অর্থ সংস্থান কার্যক্রম থেকে নিট নগদের পরিমাণ নির্ণয়। এই ধাপে কোম্পানির অর্থ সংস্থানের মৌলিক দুটো উৎস থেকে নগদ প্রাপ্তি এবং পরিশোধ দেখানোর মাধ্যমে নিট নগদ প্রবাহ নির্ণয় করা হয়ে থাকে। অর্থ সংস্থানের মৌলিক উৎস হচ্ছে মালিক কর্তৃক সরবরাহকৃত নগদ অর্থ থেকে প্রাপ্তি এবং দীর্ঘমেয়াদী ঋণ গ্রহণ। তাই সাধারণত এই উৎসে নিট নগদ বৃদ্ধি ঘটে থাকে। অর্থ সংস্থান কর্মকাণ্ড থেকে নিট নগদ প্রবাহ নির্ণয়ের জন্য সরাসরি প্রত্যক্ষ পদ্ধতি ব্যবহার করা হয়, বিনিয়োগ কার্যক্রম থেকে সরবরাহকৃত নিট নগদের পরিমাণ নির্ণয়ের মতোই। এবং এই দুটি পদ্ধতিরই কোনো পরোক্ষ পদ্ধতি নেই। সব শেষে এই তিনটি ধাপে নগদ প্রবাহের টাকা যোগ বিয়োগ করে নিট নগদ বৃদ্ধি বা হ্রাস পাওয়া যাবে। এবং প্রথম ধাপে অর্থাৎ নিট নগদ বৃদ্ধি বা হ্রাস এই ধাপটির সাথে অঙ্কটা করার পর মিলে যাবে। এই নিট নগদ বৃদ্ধি বা হ্রাসের সাথে প্রারম্ভিক নগদ তহবিল যোগ করলে সমাপনী নগদ তহবিলের সমান হবে। এই যে নগদ বৃদ্ধি বা হ্রাস আমরা নির্ণয় করলাম, এই তিনটি উৎসের মাধ্যমে যে পরিমাণটি বের হবে সেই পরিমাণটির সাথে প্রারম্ভিক নগদ তহবিল যোগ করতে হবে। যোগ করার পর দেখতে হবে সমাপনী যে নগদ তহবিল ছিল তার সাথে একই কিনা। যদি একই হয়ে থাকে তাহলে আমরা বুঝতে পারবো অঙ্কটা মিলে গেছে। আশা করি শিক্ষার্থী বন্ধুরা আজকের ক্লাস তোমরা বুঝতে পেরেছো। সবাইকে অনেক ধন্যবাদ পুরো ক্লাস জুড়ে থাকার জন্য। আজকের ক্লাস এই পর্যন্তই।